সংস্কার পরিষদের বিষয়ে বিরোধী দলের আলোচনা প্রস্তাব নাকচ। গণভোটের রায় বাস্তবায়ন চাইলে করতে হবে সংবিধান সংশোধন, বলছে সরকারি দল। জ্বালানি তেল উত্তোলনের সীমা প্রত্যাহার, ঈদ যাত্রা সফল করা এবং কৃষি সেচ নির্বিঘ্ন করতে এই সিদ্ধান্ত, জানিয়েছেন প্রতিমন্ত্রী। উন্নত চিকিৎসায় মির্জা আব্বাসকে নিয়ে সিঙ্গাপুরে এয়ার অ্যাম্বুলেন্স, সাথে গেছেন স্ত্রী আফরোজা ও ছেলে ইয়াসির। ড্রোন মিসাইলে মার্কিন ইসরায়েলের হামলার কড়া জবাব ইরানের। প্রকাশ্যে দেখা না যাওয়ায় মোজতবা খামেনির বেঁচে থাকা নিয়ে প্রশ্ন ট্রাম্পের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, গণভোটের রায় বাস্তবায়ন করতে হলে সবার আগে সংবিধান সংশোধন করতে হবে। সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমানের বক্তব্যের জবাবে সংসদে কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধান সংশোধনের আদেশ কোনোভাবে অধ্যাদেশ দিয়ে হতে পারে না, এটি জায়েজ নয়। বিরোধী দলের সদস্যরা সম্পূর্ণ অসাংবিধানিক উপায়ে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন বলে মন্তব্য করেন তিনি। জিয়াউল হক সবুজের রিপোর্টে বিস্তারিত। রবিবার সকাল 11টায় শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক। স্পিকার হাফিজউদ্দিন আহমদের সভাপতিত্বে শুরু হওয়া সংসদের শুরুতেই ছিল প্রশ্নোত্তর পর্ব। সেই পর্ব শেষ হতেই সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে বক্তব্য রাখেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি বলেন, গণভোটের পক্ষে 70% মানুষ রায় দিলেও সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা হয়নি। গণভোটে উপস্থাপিত প্রশ্নের উত্তরে প্রদত্ত সংখ্যাগরিষ্ঠ ভোট হ্রাসূচক হইলে এই আদেশ জারির অব্যবহিত পর অনুষ্ঠিতব্য জাতীয় সংসদের সাধারণ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিগণের সমন্বয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হইবে। মাননীয় স্পিকার, এটি হয়নি এবং এর সময়সীমা আজকে শেষ। এই সুযোগ আমরা পেতে চাই। গণভোটের ফলাফল অনুসারে সংবিধান সংস্কার সম্পন্ন করিবে এবং তা সম্পন্ন করিবার পর পরিষদের কার্যক্রম সমাপ্ত হইবে। শুরুই হোক আগে, তারপরে সমাপ্ত। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদকে জানান, সংবিধানে সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই। তবে বিএনপি সরকার জাতীয় জুলাই সনদ কার্যকরভাবে বাস্তবায়নে অঙ্গীকারাবদ্ধ। তবে এমন কোনো আইন সরকার করবে না যা আদালতে চ্যালেঞ্জ হতে পারে। সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা অসাংবিধানিকভাবে শপথ নিয়েছেন বটে, সেই পরিষদের আহ্বানের জন্য তিনি রাষ্ট্রপতির আর্টিকেল 72 অনুসারে কনস্টিটিউশনের অধিবেশন আহ্বানের ঘোষণা চাচ্ছেন। সংবিধান সংস্কার পরিষদের যেখানে অস্তিত্ব না থাকায় প্রধানমন্ত্রীও সেটা পরামর্শ দিতে পারেন না রাষ্ট্রপতিকে, রাষ্ট্রপতিও সেই অধিবেশন আহ্বান করতে পারেন না, বিধায় সে করেননি। পুরো গণভোটের রায় যদি বাস্তবায়ন করতে হয়, সেই গণভোট এই আইন অনুসারে, সেই রায় অনুসারে সংবিধানে আগে সংস্কার আসতে হবে, সংবিধানের সংশোধন আসতে হবে। সংবিধানে যদি সেটা আমরা গ্রহণ করি, তারপরে সেই গণভোটের রায় বাস্তবায়নের জন্য তখন সংবিধান যদি এটা কন্টেইন করে, ধারণ করার পরে তখন যদি পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে হয়, সেটা তখনকার ব্যাপার হবে। সেটা আমরা লেট আস হ্যাভ ডিবেট অন ইট। তবে এখন এই সংবিধান সংশোধনের জন্য আমরা এই সেশনে বিল আনতে পারবো কিনা সেটা যথেষ্ট সন্দেহ আছে। এর আগে গৃহায়ন ও গণপূর্ত সংক্রান্ত এবং সমন্বিত শিক্ষা ব্যবস্থার প্রশ্নে সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সরকারের মন্ত্রীরা। আপনি যেই শিক্ষা পদ্ধতি আমাদের জন্য, জনজীবনের জন্য আপনি চালু করেছেন, সেটা আমরা কিনছি। আর যারা সেটাও কিনতে পারে না, তারা হচ্ছে মাদ্রাসা শিক্ষা পদ্ধতি কিনছে। একটা দেশে এই 3টা শিক্ষা পদ্ধতি জিয়ে রেখে আপনার কি মনে হয় যে আপনি একটা ইনক্লুসিভ শিক্ষা পদ্ধতি নিয়ে আমাদের দেশটাকে আগায় নিতে পারবেন? আমরা ইতিমধ্যে কমিটি করেছি, ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে সরকারের আওতায় এনে তাদেরকে কিভাবে আমাদের যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের দেশের নিয়ম কানুন মেনে করা যায়, সেই বিষয়ে আমরা কাজ করছি। পরে অন্তর্বর্তী সরকারের জারি করা 133টি অধ্যাদেশ যাচাই বাছাই করে আগামী 2 এপ্রিলের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার জন্য বিশেষ কমিটিতে পাঠানোর আদেশ দেন স্পিকার। সংসদে রিপোর্ট প্রদানের জন্য বিশেষ কমিটিতে প্রেরণ করা হলো। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। সাধারণ ভোক্তাদের কাছে জ্বালানি তেল বিক্রি এবং ফিলিং স্টেশনে তেল দেওয়ার সীমা তুলে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, ঈদ যাত্রা সফল করা এবং কৃষি সেচ নির্বিঘ্ন করতে নতুন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সাথে কয়েকটি তেলের জাহাজ চট্টগ্রামে পৌঁছানোয় এই মুহূর্তে তেলের সংকট নেই। এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, অর্থনীতি যতদিন এই চাপ সহ্য করতে পারবে ততদিন দাম বাড়ানো হবে না। বড় মৌসুমে পর্যন্ত যাতে কোনো ঘাটতি না হয় সেজন্য সর্বোচ্চ উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথেও আলোচনা চলছে। রাশিয়ার তেল অন্য দেশের মাধ্যমে আনা যায় কিনা তা নিয়ে আলোচনা হচ্ছে বলে জানান জ্বালানি প্রতিমন্ত্রী। ইতোমধ্যে কয়েকটি আমদানিকৃত তেলের জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। জনগণের ঈদ যাত্রা নির্বিঘ্নে পালন এবং বড় মৌসুমে কৃষকদের প্রয়োজনীয়তা বিবেচনায় জ্বালানি তেল বিতরণে রেশনিং সহ সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সকল বিতরণ পয়েন্ট থেকে চাহিদা অনুযায়ী জ্বালানি তেল বিতরণ অব্যাহত থাকবে। দর্শক, এই মুহূর্তে তেজগাঁও এলাকার একটি ফিলিং স্টেশনে আছেন সহকর্মী মামুন আব্দুল্লাহ। সরাসরি চলে যাচ্ছি সেখানে। মামুন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আমরা যেমনটি শুনছিলাম যে তেল দেওয়ার ক্ষেত্রে যে সীমা ছিল সেটা তুলে নেওয়া হয়েছে। তো ফিলিং স্টেশনগুলোতে আজকে কেমন দেখছেন ক্রেতাদের ভিড় এবং তারা কি তাদের চাহিদা মতো জ্বালানি তেল সংগ্রহ করতে পারছেন কিনা আমাদের বিস্তারিত জানাবেন। হ্যাঁ ত্রিনা, আসলে আপনি যেমনটি জানতে চাচ্ছিলেন যে চাহিদা মতো আসলে পাচ্ছে কিনা, আমরা সকাল থেকে বিভিন্ন স্টেশনে ঘুরছি। বিভিন্ন আসলে স্টেশনে ঘুরে যেটি অভিজ্ঞতা হচ্ছে যে অনেকদিন ধরেই আসলে তেল পাম্পের যে সংকট, তেলের যে সংকট সেটি আসলে আরো ঘনীভূত হচ্ছে। আজকে মন্ত্রণালয়ে বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন যে তেলের যে স্বাভাবিকতা যে একটা বিষয় আসবে সেটি আসলে আমরা এখন পর্যন্ত বিভিন্ন ফিলিং স্টেশনগুলোতে দেখিনি। সকাল থেকেই অনেকে লাইনে আছেন, বিভিন্ন বড় একটা দীর্ঘ লাইনে তারা আছেন। অনেকে ভোর 6টা থেকে লাইন ধরে আছেন, 12টা 1টা পর এসে তারা স্বাভাবিকভাবে কিছুটা তেল পাচ্ছেন। তবে আগের মতো স্বাভাবিকভাবে তারা পাচ্ছেন না। তারা যেটি বলছেন এখন পর্যন্ত রেশনিং অবস্থায় চলছে এবং তারা যে পরিমাণ তেল পাওয়ার কথা স্বাভাবিকভাবে সেটি পাচ্ছেন না। আমরা একজন এই ফিলিং স্টেশনে একজন কর্তৃপক্ষের সাথে কথা বলতে চাই। আপনাদেরকে বলা হয়েছে যে স্বাভাবিকভাবে তেল দিতে, আপনারা কি কাস্টমারকে স্বাভাবিকভাবে তেল দিতে পারছেন? না, ধন্যবাদ, আমরা এখনো কাস্টমারদেরকে স্বাভাবিকভাবে তেল দিতে পারছি না, কারণ জ্বালানি প্রতিমন্ত্রী ঘোষণা দিয়েছেন পর্যাপ্ত তেল দেওয়ার জন্য, কিন্তু ডিপো থেকে আমাকে এখন পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ তেল দিতেছে না। এই জন্য আমি সম্মানিত কাস্টমারদেরকে পর্যাপ্ত তেল দিতে পারতেছি না। ডিপো কর্তৃপক্ষ যদি আমাদেরকে পর্যাপ্ত পরিমাণ তেল প্রদান করে তাহলে আমার এখানে না, শুধু বাংলাদেশে কোনো পেট্রোল পাম্পে এত দীর্ঘ সারি থাকবে না। ফারহানা যেমনটি শুনলেন, আসলে দীর্ঘ যে একটা লাইন সেটি কিন্তু দেখেছি আমরা প্রত্যেকটি ফিলিং স্টেশনে। এখন পর্যন্ত এটি আসলে কবে নাগাদ স্বাভাবিক হবে সেটি কিন্তু তারা বলতে পারছেন না, কারণ তাদেরকে বলছে যে ডিপো থেকে তাদেরকে তেল দেওয়া হচ্ছে না, এজন্য তারা স্বাভাবিকভাবে তেল দিতে পারছেন না। এখন পর্যন্ত আপনার যে রেশনিং পদ্ধতি সেই পদ্ধতিতেই তেল দেওয়া হচ্ছে। আপনি জানেন যে এটা নিয়ে আসলে গতকালকেও এবং তার আগের দিনও পেট্রোল পাম্প মালিক সমিতি তারা বলেছে যে তাদের কিন্তু তেলের কোনো সংকট নেই, কিন্তু একটা কৃত্রিম সংকট তৈরি করে বর্তমান নতুন সরকারকে একটা কিছুটা হোঁচট খাওয়ানোর জন্য এবং তাদের আসলে একটু বেকায়দা ফেলানোর জন্য এটা আমলারা এটা করে থাকতে পারে বলে তারা কিন্তু বারবারই এটা অভিযোগ করছিলেন। সবকিছু মিলে আসলে কবে নাগাদ এই আসলে তেলের সমস্যা এবং ডিজেল অক্টেনের সমস্যা সমাধান হবে সেটি কিন্তু আসলে কোনো পক্ষই বলতে পারছে না। এটি স্বাভাবিক যাতে হয়। ধন্যবাদ মামুন, আপনাকে ধন্যবাদ। রাজধানীর ফিলিং স্টেশনগুলোর সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী মামুন আব্দুল্লাহ। আগামীকাল দিনাজপুর থেকে দেশের 53টি খালের খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাহারপাড়ায় প্রায় 12 কিলোমিটার দীর্ঘ এই খাল খননের ফলে প্রায় 3.5 লাখ মানুষ উপকৃত হবেন। ক্ষমতায় আসার পরপরই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করে যাচ্ছেন প্রধানমন্ত্রী। এরই মধ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করা হয়েছে। আগামী 14 এপ্রিল কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে খাল পুনর্খনন কর্মসূচি নেওয়া হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে খনন করা অনেক খাল এখন ভরাট হয়েছে। এসব খাল পুনর্খননের মাধ্যমে সেচ ব্যবস্থা উন্নয়ন, মাছ চাষ, হাঁস পালন সহ খাল নির্ভর অর্থনীতি শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হচ্ছে। বর্তমান সরকার কন্যা শিশুদের অধিকার বাস্তবায়নে বদ্ধপরিকর জানিয়েছেন ডাক্তার জুবাইদা রহমান। নারীদের জন্য স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রোববার রাজধানীর আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘরে ন্যাশনাল গার্ল গাইড অ্যাসোসিয়েশন ফোরামের
আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। নারী ও কন্যা শিশুদের জন্য বাংলাদেশকে নিরাপদ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার আশা ব্যক্ত করে ডক্টর জুবাইদা রহমান বলেন, নারী এগিয়ে গেলে জাতীয় এগিয়ে যায়। অনুষ্ঠানে নারী অধিকার রক্ষায় অবদানের স্বীকৃতি হিসেবে সুরভি প্রতিষ্ঠাতা সৈয়দা ইকবাল বানু এবং নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরিন পারভিন হককে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী AZM জাহিদ হোসেন বলেন, নাগরিকরা দীর্ঘদিন অধিকার বঞ্চিত থাকায় এখনও নারীর অধিকার নিয়ে কথা বলতে হচ্ছে। একমাত্র শিক্ষার মাধ্যমে একটি কন্যা শিশু অন্ধকার জীবন থেকে আলোকিত জীবনে পদার্পণ করবে, যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠবে এবং বাল্যবিবাহ থেকে রক্ষা পাবে। দেশের প্রতিটি শিশুর উজ্জ্বল ভবিষ্যৎ আমাদের প্রয়াস। ইনশাআল্লাহ আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলব যেখানে নারী ও কন্যা শিশুরা থাকবে নিরাপদ এবং ক্ষমতায়িত। উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা করেছে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স। সেখানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তাকে ভর্তি করা হবে। মির্জা আব্বাসের একান্ত সহকারী মিজানুর রহমান সোহেল জানিয়েছেন, বেলা 11:17 তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরের উদ্দেশ্যে হযরত শাহজালাল বিমানবন্দর থেকে রওনা করে। 4 ঘন্টা পর অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরে পৌঁছানোর কথা রয়েছে। মির্জা আব্বাসের সাথে তার স্ত্রী আফরোজা আব্বাস এবং বড় ছেলে মির্জা ইয়াসির আব্বাস রয়েছেন। গত বুধবার ইফতারের সময় অসুস্থ হয়ে জ্ঞান হারালে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় মির্জা আব্বাসকে। শুক্রবার মস্তিষ্কে অস্ত্রোপচারের পর বিএনপির স্থায়ী কমিটির এই সদস্যকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হচ্ছিল। শনিবার তার মস্তিষ্কে সিটি স্ক্যান করা হয়, যার রিপোর্ট ভালো এসেছে বলে জানিয়েছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম। ঈদের ছুটিতে ফাঁকা হতে শুরু করেছে রাজধানী। এই সুযোগে অপরাধ ঠেকাতে জোরদার করা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা। ফাঁকা বাসায় সার্বিক নিরাপত্তা সহ নগরবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ডিএমপি কমিশনার। রিপোর্ট ফজলে রাব্বির। ঈদকে সামনে রেখে রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। ধীরে ধীরে ফাঁকা হচ্ছে ঢাকা। আর এই সময়টাকে কেন্দ্র করে সম্ভাব্য অপরাধ ঠেকাতে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। সকাল থেকেই রাজধানীর কমলাপুর রেল স্টেশনে ঈদে ঘরমুখো যাত্রীদের ভিড় দেখা যায়। গত 5 মার্চ যারা ঈদের অগ্রিম টিকিট কেটেছেন তারা যাচ্ছেন বাড়ি। নির্দিষ্ট সময় অনুযায়ী ছেড়ে যায় ট্রেন। আজকে পরিবেশ ভালোই দেখা যাচ্ছে, কোনো বিশৃঙ্খলা মনে হচ্ছে না কোথাও। এত আগে যাওয়ার কারণ এই তো মা বাপ বলতেছে আরো আগে, এত দেরি, এখন আসুস না। গ্রামে তো সবাই আছে, আমার শাশুড়ি শ্বশুর শাশুড়ি আছে, বাচ্চা কাচ্চা আছে, আমার যারা সবাই আছে, ওখানে সবার সাথে একসাথে ঈদ করবো। মানে লাস্ট সময়ে জামজট হবে, যাত্রী যাওয়া একটা হয়রানি হবে, এজন্য আগেই ফ্যামিলি পাড়াই দিচ্ছে। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে ঈদের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে হাজির হন ডিএমপি কমিশনার। জানান, ঈদ যাত্রা নির্বিঘ্ন রাখতে নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি। রাজধানীবাসী যেন নিরাপদে ও নির্ভাবনায় ঈদ উদযাপন করতে পারেন সেই লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক গৃহীত হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। গাবতলী, সায়দাবাদ, মহাখালী ও আব্দুল্লাপুর বাস টার্মিনাল সহ গুরুত্বপূর্ণ জায়গায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। গোয়েন্দা পুলিশের নজরদারিও থাকবে জোরদার। অতিরিক্ত ভাড়া আদায়, লক্কর ঝক্কর বাস চলাচল সহ নানা অনিয়ম ঠেকাতে মাঠে থাকবে মোবাইল কোর্ট। যাত্রী হয়রানি বন্ধ এবং মাত্রাতিরিক্ত বা অতিরিক্ত ভাড়া আদায় রোধে ইউনিফর্ম পুলিশের পাশাপাশি মোতায়েন থাকবে গোয়েন্দা পুলিশ। এসব টার্মিনালে পুলিশের কন্ট্রোল রুম এবং ওয়াচ টাওয়ার স্থাপন করা হবে। বাসা ছাড়ার আগে দরজা জানালা বন্ধ রেখে গুরুত্বপূর্ণ কাগজপত্র নিরাপদে রাখার আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার। ঈদের সময় রাজধানী প্রায় ফাঁকা হয়ে যায়। এই সময় অপরাধীরা যেন কোনো সুযোগ সুবিধা না নিতে পারে সেজন্য টহল কার্যক্রম জোরদার সহ চেকপোস্টের কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। ঈদের ছুটিতে ফাঁকা হয়ে যাওয়া রাজধানীর আবাসিক এলাকাগুলোতে বাড়ানো হয়েছে টহল ও চেকপোস্ট মুক্ত করার। ফজলে রাব্বি, বাংলাভিশন, ঢাকা। আন্তর্জাতিক।
গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালী দিয়ে পণ্যবাহী জাহাজ চলাচল সচল রাখতে বিশ্বের বিভিন্ন দেশকে যুদ্ধ জাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে হামলা অব্যাহতের পাশাপাশি দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা মুস্তফা খামেনি বেঁচে আছেন কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লিখেছেন, হরমুজ প্রণালী দিয়ে যেসব দেশ তেল আমদানি করে তাদের অবশ্যই এই পথের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং এতে যুক্তরাষ্ট্র তাদের বড় ধরনের সহায়তা দেবে। এর আগে আরেক পোস্টে অনেক দেশ হরমুজ প্রণালী রক্ষায় যুদ্ধ জাহাজ পাঠাবে বলে ভবিষ্যৎবাণী করেছিলেন ট্রাম্প। হামলা শুরুর পর দেশটির নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মুস্তফা খামেনি প্রকাশ্যে দেখা না যাওয়া তার জীবিত থাকার বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন ট্রাম্প। এদিকে ইরান ও লেবানন জুড়ে হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জোট বাহিনী। থেমে নেই ইরানও। মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে 50তম অভিযান চালানোর দাবি করেছে দেশটির বিপ্লবী বাহিনী। ইসরায়েলেও চলছে ইরানের ড্রোন ও মিসাইল হামলা। পবিত্র ঈদ উল ফিতরে 10 দিন বন্ধ থাকবে চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদ স্থলবন্দরের আমদানি রফতানি কার্যক্রম। 18 মার্চ থেকে বন্ধ হবে বন্দরের সব ধরনের কার্যক্রম। ঈদের ছুটি শেষে 28 মার্চ থেকে আবার চালু হবে বন্দরের আমদানি রফতানি ও সিএনএফ কার্যক্রম। তবে এ সময়ের মধ্যে ঈদের দিন সহ প্রতিদিনই পাসপোর্টধারী যাত্রীদের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশ ভারত যাতায়াত স্বাভাবিক থাকবে। সোনা মসজিদ আমদানি ও রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফউদ্দিন ইতি স্বাক্ষরিত এক পত্রের বরাতে বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর সিএনএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তাফিজুর রহমান। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরও একবার জানিয়ে। সংস্কার পরিষদের বিষয়ে বিরোধী দলের আলোচনার প্রস্তাব নাকচ। গণভোটের রায় বাস্তবতায় চাইলে করতে হবে সংবিধান সংশোধন, বললেন সরকারি দল। জ্বালানি তেল উত্তোলনের সীমা প্রত্যাহার ঈদ যাত্রা সফল হোক এবং কৃষিসেচ নির্বিঘ্ন করতে সিদ্ধান্ত, জানিয়েছেন প্রতিমন্ত্রী। উন্নত চিকিৎসায় মির্জা আব্বাসকে নিয়ে সিঙ্গাপুরে এয়ার অ্যাম্বুলেন্স, সাথে গেছেন স্ত্রী আফরোজা ও ছেলে ইয়াসির। ড্রোন মিসাইলে মার্কিন ইসরায়েলের হামলার কড়া জবাব ইরানের। প্রকাশ্যে দেখা না যাওয়ায় মুস্তফা খামেনির বেঁচে থাকা নিয়ে প্রশ্ন ট্রাম্পের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।